লেখিকা অনিকেত সুনন্দার অদ্বিতীয়া। ভদ্রলোকের পাড়ায় এরকম একটা ঘটনা ভাবতে পারেন? অথচ আপনি। অবাক কণ্ঠে কথাটা শেষ না করেই থামেন পাড়ার বিভাসবাবু। শ্রোতা এ পাড়ারই হরনাথ বাবু। আমি বরাবরই বলছিলাম ওদের এ পাড়া থেকে উচ্ছেদ করা দরকার। তখন কেউ সায় দিল না। এখন কেমন কাণ্ডখানা ঘটল। পাড়ার বিমলেন্দু বাবু নিজের পক্ষ রাখলেন। বিভাসবাবু আবার হরনাথকেই কটাক্ষ করলেন। এখন সমাজ সেবার মজা দেখুন। অবশ্য আপনি তো এখন ওই খুনে বাড়ির বউটিকেই ঝি রেখেছেন। হরনাথ বলে উঠলেন, একজনের অপরাধের দায়ে চাপিয়ে অসহায় মানুষগুলোকে তো মরতে ছেড়ে দেওয়া যায় না বিভাসবাবু। আগে এ পাড়ার কয়েকটি বাড়িতে কাজ করতো শুনেছি। ওই ঘটনার পর সবাই জবাব দিল, আমাকে হাতে পায়ে ধরল। আমি কাজ থেকে ছাড়াইনি। তাছাড়া ওই মেয়েটির কি দোষ? বিভাসবাবু বিদ্রূপের স্বরে বললেন, আপনার মতো বড় মন আমাদের নয় হরনাথ বাবু। তাই জেনে শুনে ও বাড়ির মেয়ে বউকে কাজে রাখবো। কোনোদিন কোনো অপকর্ম ঘটাবে তখন মনে পড়বে বিভাস রায়ের কথাগুলো। বলে হনহন করে নিজের বাড়ির দিকে পা চালালেন বিভাসবাবু। হরনাথ হতবুদ্ধি। তার বাড়ির পেছন দিকের গলিটাতেই ওই অবাক করে দেওয়া খুনের ঘটনাটা ঘটেছে। মজুমদার পাড়ার পেছন দিকের গলিটায় একটা অশিক্ষিত মহিলা সবিতার বসতি ছিল। যদিও এই মজুমদার পাড়া ভদ্রলোকের বাসযোগ্য হওয়ার বহু আগে থেকেই সবিতা পৈতৃক সূত্রে পাওয়া ভাঙাচোরা বাড়িটিতে বসবাস করে আসছে। একটাই অমিল, সময়ের সাথে সাথে মজুমদার পাড়া ভদ্র হয়ে উঠলেও ওই লোকগুলোর অবস্থানের বিশেষ পরিবর্তন হয়নি। তারা সেই অন্ধকারেই পড়ে আছে এখনো। স্ট্যাটাস মেনটেন করতেই বার কয়েক চেষ্টা হয়েছিল ওদের উচ্ছেদ করার। তখন হরনাথ বাবুই বাধা দিয়েছিলেন। গরিব মানুষ মাথা গোজার জায়গা ছেড়ে কোথায় যাবে? রোজ সন্ধে হলেই হই হট্টগোল আর ঝগড়ার তুফান ওঠে ওই অন্ধ গলির বাড়িটাতে। সন্ধ্যের পর, কারণ খেটে খাওয়া লোকের বাড়ি ফেরার সময় তো সূর্যাস্তের পরেই। সবিতার বয়স হয়েছে এখন অথর্ব প্রায়। তাই বহুকালের পুরনো মনিব হরনাথ বাবুর বাড়িতে ইদানিং তার ছেলে গণেশের বউ ফুলি কাজ করে। সন্ধ্যের পর অফুরন্ত সময় হাতে বুক চিতিয়ে গলাবাজি চলে মাতাল গণেশ আর ফুলির মধ্যে। সবিতার একমাত্র ছেলে গণেশ, তাই পুত্র স্নেহে ছেলেটার সর্বনাশ করেছে। গণেশ গাড়ি চালায় আর রোজ রাতে মদ্যপ হয়ে বাড়ি ফিরেই স্ত্রীর সাথে ঝগড়া বাঁধায়, মারধরও করে। পাড়ার মাতব্বরা সালিশি সভা ডেকে বিচার করলে দুদিন বন্ধ থাকে, এরপর আবার যেই সেই। বলা বাহুল্য, অত্যাশ্চর্য ঘটনাটা ঘটেছিল ওই বাড়িতেই। গণেশকে হত্যা করেছিল স্বয়ং তার গর্ভধারিণী মা সবিতা। সপ্তাহখানেক আগে ফুলির হাতে কাজ উঠছে না, 4 দিন হলো স্বামীর অপমৃত্যু, শাশুড়ি জেলে। তার চোখের সামনেই ঘটেছে ঘটনাগুলো দুঃস্বপ্নের মতো। ছেলে ভুলু খিদে কাতর, তাই পাশের বাড়ি থেকে অল্প চাল ধার আনতে গেল ফুলি। কিন্তু ধারের বদলে অকথ্য শুনে এলো। সমাজের কাছে যেন সেও অপরাধী হয়ে গেছে আজ। এই চরম বিপদে একমাত্র ভরসা হরনাথ বাবু। যখন সবাই তাদের উচ্ছেদ করে দিতে চাইছিল, তখন হরনাথ বাবুর বদান্যতায় তারা রক্ষা পেয়েছিল। তাই আজও তার বাড়ির দিকেই পা চালায় ফুলি। হাতের মুঠোয় ভুলুকে শক্ত করে ধরে বড় রাস্তার দিকে এগিয়ে গেল সে। টিং টং কলিং বেলের শব্দে উঠে এসে দরজা খুলে দাঁড়ালেন হরনাথ বাবুর স্ত্রী অনিতা দেবী। কিন্তু ফুলিকে দেখা মাত্রই আঁতকে উঠলেন যেন। সাথে সাথে ডাকেন হরনাথকে। হরনাথ এদিকে এসে দেখলেন ফুলি তার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার তুই? ঘরে কিচ্ছু নেই, আমাকে অল্প চাল দেন কাকাবাবু, ছেলেটার সারাদিন উপোস। অনিতা ঝনঝন করে উঠল, এ পাড়ায় শুধু আমরাই আছি, যখন যে যা চাইবে। হরনাথ থামিয়ে দিলেন তাকে। আহা, তুমি থামো তো। বলিস কি রে, তোর ছেলেটাও খায়নি? না, ঘরে কিছু চাল নেই, ওই দিয়েই ছেলেকে রান্না করে দিয়েছি এই কদিন। কিন্তু ওই এক মুঠো ভাতে কি খিদে যায় কাকাবাবু? ছেলেটার মুখের দিকে তাকানো যায় না, তাই এখন আর অন্য উপায় না দেখে আমতা আমতা করে বলে ফুলি। হরনাথ তাকালেন ফুলির দিকে।
20-21 হবে বয়স, রোগা লিকলিকে শরীর। ছেলেটাকেও দেখলেই বোঝা যায় অপুষ্টিতে ভুগছে। হরনাথের মায়া হয়। গিন্নি, কিছু চাল ডাল দিয়ে যাও ওকে, না খেয়ে আছে। তুই দাঁড়া এখানে। বলতে বলতে স্ত্রীর অসন্তুষ্ট মুখ দেখে নিজেই সে ব্যবস্থা করতে ঘরে ঢুকলেন হরনাথ। অনিতা ভীষণ বিরক্ত হলেও কিছু করার নেই। ষাটোর্ধ্ব হরনাথ বরাবরই ওরকম, কারোর বিপদে মুখ ফিরিয়ে থাকতে পারেন না। ফুলির হাতে এক পুটুলি চাল ডাল ধরিয়ে দিলেন হরনাথ। ফুলির শুকনো মুখে হাসি ফুটে উঠল। গিন্নির সাথে অনেক তর্ক বিতর্কের পর সিদ্ধান্ত হলো ফুলি যথারীতি তার কাজ করবে এ বাড়িতে। রোজ রোজ সাহায্য করার চেয়ে একটা নিশ্চিত উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হরনাথের কাছে বেশি যুক্তিযুক্ত বলে মনে হলো। অনিতার মুখ কর্কশ হলেও মনের দিক থেকে খুব একটা অমানবিক ছিলেন না বলেই তিনিও সম্মত হলেন। তবে মনে একটা খুঁতখুঁতে ভাব রয়েই গেল। শত হলেও খুনে বাড়ির বউ, ভাবলেই শিউরে ওঠেন অনিতা। তবে সেই ঘটনা সম্পর্কে সবিস্তারে জানার কৌতূহল দেখান না অনিতা। ফুলিও নীরবে কাজ করে, মুখে কথা খুব কম। ফুলি রোজ সকালে এসে কাজে লেগে যায়। অনিতা লক্ষ্য করেন বেশ পরিচ্ছন্ন কাজ মেয়েটার। বাসন মাজলে ঝকঝক করে, উঠোন ঝাড় দিয়ে তকতকে করে রাখে। কাপড় চোপড় ধুতেও গড়িমসি নেই, বরং সেগুলো ছাদ থেকে শুকিয়ে ঘরে পাট করে রাখে। কেবল রান্নার কাজে হাত দিতে দেন না অনিতা, সেদিকে বাজবিচার তার সব সময়ের। সেদিন সকালের ধোয়া মাজা শেষ করে নিচু গলায় ফুলি বলল, আজকে আমি চলে যাই কাকিমা। অনিতা সবে কাপড় ভিজিয়েছেন। কথাটা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই তো এলি, এখনো সব কাজ সারা হলো না, এরই মধ্যে যাবার তাড়া? আমতা আমতা করে বলে ফুলি, একটা কাজ ছিল। কি কাজ রে, যে এখনই যেতে হবে? উত্তর দেয় না ফুলি, কেবল পায়ের বুড়ো আঙুল মাটিতে ঘষটাতে থাকে, কেমন যেন উচাটন ভাব। অনিতার বুঝতে দেরি হয় না, আজ ছুটি না দিলে রেহাই নেই। গত কমাসে বেশ কয়েকবার এমন অসময়ে ছুটি নিয়ে গেছে, ভুলুকে এ বাড়িতেই রেখে গেছে। যদি না যেতে পারে হয়তো বাকি কাজগুলো সব পণ্ড করবে। অনিতা বিরক্ত হয়ে বললেন, আজকে ছাড়ছি, কিন্তু কদিন পর পরই এমন করে এসেই চলে যাওয়া চলবে না। গত 3 মাসে 4-5 বার এভাবে এসেই চলে গেছিস। ফুলি নতমুখে চুপ করে দাঁড়িয়ে থাকে। অনিতা তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কি হলো আবার? যেতেই তো বলছি, যা না। একটা কথা ছিল কাকিমা। ফুলি সাহস সঞ্চয় করে বলল কথাগুলো। টাকা দিতে পারবো না, বলে দিলাম। টাকা লাগবে না, আমি যতক্ষণ না আসি ভুলুকে এখানেই রেখে যাই। আমতা আমতা করে বলেই ফেলে ফুলি। ছেলেটাকে নিয়ে যাওয়া যাবে না সেখানে। অনিতা এবার সন্দিগ্ধ দৃষ্টিতে দেখলেন ফুলির দিকে। আজকেও? কেন? ছেলেকে নিয়ে যাস না কেন? কোথায় যাস তুই একা? ওই বাজারের দিকে, ও পাড়ার আমার এক মামার বাড়ি, একটু দরকার ছিল, মানে বেশিক্ষণ লাগবে না, ঘন্টা 2। অনিতার সন্দেহ দৃঢ় হয় ফুলির কথার অসংলগ্নতা দেখে। তোর মামার বাড়ি? উত্তর দেয় না ফুলি। অনিতার সামনে বছর 21-22-এর ফুলির আড়ষ্টতা সন্দেহকে তীব্র করে। স্বামী মৃত, সেই স্বামীকে খুন করে শাশুড়ি জেলে। কোনো কালই আত্মীয় স্বজন আছে বলে শোনেনি সবিতার কাছে। ফুলিও অনাথ। তাহলে? অনিতা আবার জিজ্ঞেস করলেন, কি হলো, কিছু বলছিস না কেন? কোথায় যাস তুই? কয়েকদিন পর পর তোর শাশুড়ির তো ত্রিভুবনে কেউ ছিল না, তোরও কেউ নেই বলেই জানতাম। তাহলে হঠাৎ মামা কোত্থেকে এলো রে? ফুলি কি যেন বলতে চেয়েও পারে না, গলা শুকিয়ে কাঠ হয়ে আসে তার। কেমন যেন ধরা পড়ে যাওয়ার ভয়ে আরো গুটিয়ে যায় সে। এমন সময়ই হরনাথ বাজার সেরে ফিরলেন। ঘরের দৃশ্যটা দেখে কি বুঝলেন কে জানে, কেবল মুখ দিয়ে বলল, কি হয়েছে রে ফুলি? যদিও ফুলি বলার অপেক্ষা না করেই সবিস্তারে অনিতার সমস্ত ঘটনা ব্যাখ্যা করলেন। বলা বাহুল্য, সন্দেহের তীর যে কোন দিকে যাচ্ছিল সেটাও বুঝতে ঘরে উপস্থিত কারোরই বুঝতে ভুল হলো না। যাই হোক, হরনাথ মধ্যস্থতা করে বললেন, আচ্ছা ঠিক আছে, ভুলু থাকুক এখানে, তুই যা, তবে এবেলার মধ্যেই ফিরে আসবি। অনিতা স্বামীর কথায় চরম অসন্তুষ্ট হলেন। একা বুড়ো বুড়ির সংসারে এক ঝামেলা জুগিয়েছেন হরনাথ।
পাড়ার কেউ যাকে বাড়ি চারপাশে যেতে দেয় না, সেখানে হরনাথ দয়ার সাগর হয়ে তাকে বাড়িতে ঢুকিয়েছেন। অনিতা রুক্ষ কণ্ঠে হরনাথকে বলে উঠলেন, তুমি কোন জগতের লোক বলো দেখি? ঝিয়ের ছেলেকে সামলাতে হবে এখন, আর তিনি মহারানীর মতো ঝাড়া হাত পা হয়ে ঘুরতে যাবেন? আমার কপালে মরণ নেই। তা মন্দ কি গিন্নি? নিজেরদের তো ছেলে পেলে ঈশ্বর দিলেন না, না হয় ভুলুকেই একদিন সামলাই, কি বলো? বড় দুর্বল জায়গা আঘাত করলেন হরনাথ। অনিতা স্তব্ধ হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ভুলুর দিকে। রোগজীর্ণ অপুষ্টির শিকার একটা শিশু। অজান্তেই চোখ ছলছল করে এলো তার। ফুলি ভুলুকে বুঝিয়ে বলে গেল যেন দুষ্টুমি না করে। ভুলুকে সেদিন বড় যত্ন করে খেতে বসালেন অনিতা। হরনাথ দূর থেকে দেখে বুঝতে পারেন স্ত্রীর অন্তরের কথা। ফুলিকে যাবার পারমিশন দিলেও মনে মনে হরনাথ নিজেও কিছুটা চিন্তিত হলেন। কেমন যেন অদ্ভুত ঠেকলো তার কাছে ফুলির হঠাৎ হঠাৎ এভাবে বিশেষ দরকারে মামার বাড়ি যাওয়া। সেদিন বিকেল গড়িয়ে সন্ধে হয় ফুলি গেট খুলে হরনাথদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে ভুলুকে ডাকলো। বারান্দায় পায়চারি করছিলেন হরনাথ। ভুলু অনিতার সাথে ছাদে গাছে জল দিতে ব্যস্ত। হরনাথ ডাকলেন ফুলিকে, কাজ হয়েছে তোর? কি যেন বিশেষ কাজ যে বলছিলি? ফুলির চোখ দুটো কেমন যেন ফোলা ফোলা আর লাল হয়ে আছে। মনে হলো যেন খুব কেঁদেছে এতক্ষণ। ফুলি ধীর গলায় বলে, হয়েছে কাকাবাবু। ভুলুকে ডেকে দিন, ঘরে যাব। ভুলু ততক্ষণে মায়ের গলা শুনতে পেয়ে নিচে চলে এসেছে। ফুলি ছেলের হাত ধরে আস্তে আস্তে গেট খুলে বেরিয়ে গেল। অনিতা উপর থেকে লক্ষ্য করছিলেন সব। তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নেমে এলেন। হরনাথকে বললেন, আমার কিন্তু ভালো ঠেকছে না। সমস্ত মেয়ে অকালে বিধবা হয়েছে, একটা মানুষ নেই নজরদারি করার। আমাদের বাড়িতেই কাজ করতে আসে, কিছু যদি উল্টোপাল্টা হয় ভেবে দেখেছো এরপর কি হবে? হরনাথ অন্যদিনের মতো আজকে স্ত্রীর কথাটায় হেসে উড়িয়ে দিতে পারলেন না। মনে পড়ল বিভাসবাবুর সতর্কবাণীর কথা। ব্যাপারটা যথেষ্ট সন্দেহজনক তো বটেই। আমাকে আজকে একটু তাড়াতাড়ি ছাড়তে হবে, একটা কাজ ছিল কাকিমা। ইদানিং ফুলি তেমন আড়ষ্ট হয় না ছুটি চাইতে গিয়ে। অনিতা ভ্রু কুঁচকে বলেন, আজকেও কি সেই মামার বাড়িতে বিশেষ কাজ? ফুলি মুহূর্তের জন্য ভ্যাবাচাকা খেলেও পরক্ষণে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রেখে বলে, হ্যাঁ, ওই গেলে কটা টাকা পাবো? মামা বলছিল, তাই ভাবলাম। তোর মামার নাম কি রে? ভীষণ অপ্রস্তুত হয় ফুলি। মানে গঙ্গা দাস, মানে গঙ্গাচরণ দাস। তোর বাপের বাড়ি দাস বুঝি? তুই তো বলেছিলিস কুলির জাত তোরা, বাঙালি নোস। ভ্যাবাচাকা খেয়ে উত্তর দিল ফুলি, ওই মামা দূর সম্পর্কের, আমার মায়ের পাতানো ভাই। অনিতা এবার কঠোর স্বরে বলে উঠলেন, আমাকে কি বেশি বোকা দেখতে? তুই কি ভাবিস কিছুই বুঝি না আমি? না, এই চুলগুলো বয়সে পেকেছে আমার, বুঝলি? গত 4-5 মাসে প্রতি 10 দিনে একদিন মামার বাড়িতে যাচ্ছিস। কেমন মামা তোর? নাতিকে দেখতে বলে না? ফুলি ধরা পড়ে যাওয়া চোরের মতো চোখ ঘুরিয়ে নিতে নিতে বলল, ভুলুকে আজ না হয় ঘরেই রেখে যাবক্ষণ, আপনাদের বিরক্ত করব না আর। অনিতা রুক্ষ কণ্ঠে বলল, সেই ভালো, আর আসতে হবে না তোকে এ বাড়িতে। তুই বরং তোর মামার বাড়িতে একটা কাজ টাজ খুঁজে নে। তোর যা পাওনা সব হিসেব কালকে মিটিয়ে দেব, এবার তুই আয়। কথাগুলো বজ্রাঘাতের মতো ফুলির মাথায় পড়ল। অসহায়ের মতো বলে উঠল সে, কাকিমা, আমাকে কাজ থেকে বের করে দিলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো ছেলেটাকে নিয়ে? সেটা তুই বুঝবি, আমি তার জানি কি। তুই যা এবার। অনিতার পায়ে হুমড়ি খেয়ে পড়ল ফুলি। কাকিমা গো, এমন বলো না গো, আমি ছেলেটাকে নিয়ে না খেয়ে মরবো। এ পাড়ায় কেউ কাজ দেবে না আমাকে, তোমরা আছো বলেই তো এত কষ্টেও খেয়ে বেঁচে আছি। এমন নিষ্ঠুর হয়েও না কাকিমা। তোকে তোর পরিবারের ইতিহাসে জেনেও কাজ দিয়েছিলাম, ভদ্রভাবে যেন বাঁচতে পারিস, কিন্তু না, সে আমাদের ভুল ছিল। তোর স্বভাব নষ্ট হয়ে গেছে, আর তোকে জায়গা দেওয়া যায় না ফুলি। তোর কাকাবাবুরও ওই একই মত। শুধু সময়ের অপেক্ষা করছিলাম। বলেই একটু তীক্ষ্ণ হাসি মুখে এনে বললেন অনিতা, জানতাম সপ্তাহ 10 দিন বাদেই মামার বাড়ি যেতে উচাটন হয়ে উঠবি। ফুলি অনিতার কথাগুলো শুনে মরমে মরে যাচ্ছিল, আর আরও জোরে চেপে ধরল তার পা দুটি। অনিতা অনেক চেষ্টা করেও পা ছাড়াতে পারলেন না। এ ঘরে হইচই শুনে হরনাথ টিভি অফ করে উঠে এলেন। এসে সবকিছু শুনে তার মুখও গম্ভীর হয়ে উঠল।
একটু সময় নীরবতার পর বললেন, ফুলি, তুই কাল থেকে আর এখানে আসবি না। তোর কাকিমা যা স্থির করেছে তাই হবে। এবার তুই যা। কাকাবাবু গো, এমন বলবেন না গো। আমাকে কাজ থেকে জবাব দিলে আমি তো ভাতে মরবো। আমার ছেলেটার কি হবে? বলে ফুলি ঝরঝর করে কেঁদে ফেলে। হরনাথ গম্ভীর হয়ে বলেন, ছেলের জন্য ভাবলে? বাকি কথাটা উজ্জ্ব থাকলেও ফুলির বুঝতে ভুল হলো না। ফুলির মনে হলো শেষ আশ্রয়টুকু হারাতে বসেছে সে, কেবলমাত্র একটা মিথ্যার কারণে। ফুলি কেঁদেই চলেছে। ভুলুও মাকে এভাবে লুটিয়ে কাঁদতে দেখে ভ্যা করে কেঁদে ফেলে। অনিতা বিরক্ত হয়ে বলে, এসব নাটক আর করিস নে ফুলি। এসব কান্না টান্নায় আমার মন গলবে না। এতে বরং আশেপাশের লোকজন শুনবে, তোকে দুদিনও এ পাড়ায় আর থাকতে দেবে না। তাই চুপচাপ চলে যা বাড়িতে। কাল এক সময় এসে তো টাকা পয়সা নিয়ে যাবি, যা। এবার ফুলি আস্তে আস্তে পা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। ছেলেটার হাত ধরে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। ভর দুপুরেও তার চোখের সামনে ঘুটঘুটে অন্ধকার। পরদিন খুব সকালে ফুলি অন্য দিনের মতোই এসে হাজির, ঝাঁটা হাতে। উঠোনে তাকে দেখতে পেয়েই ছুটে এলেন অনিতা। তোকে করতে হবে না এসব, না করে দিলাম তো কালকে। তুই আর এ বাড়িতে কাজ করবি না। হরনাথ বারান্দায় খবরের কাগজ নিয়ে খুলে বসেছিলেন সবেমাত্র। তিনি ফুলিকে ডেকে এনে বললেন, তোর এ মাসের পুরো টাকাটাই তুলে রেখেছি, দাঁড়া নিয়ে আসি তোকে। আর কথাটা শেষ করতে না দিয়েই হাউমাউ করে কেঁদে এবার হরনাথের পা জড়িয়ে ধরল ফুলি। আমি কি ভুল করেছি যে আপনারা আমাকে কাজ থেকে জবাব দিচ্ছেন? কি করে ওইটুকু বাচ্চাটাকে নিয়ে আমি বাঁচবো? অনিতা কর্কট স্বরে বললেন, তুই জানিস নে কি করেছিস? ছি ছি ফুলি, তোকে কত মায়া করেছি আমরা। সময় অসময় সাধ্যমতো সাহায্য করেছি। তোর শাশুড়ি যখন আমাদের এখানে কাজ করত, তখন তোর স্বামী গণেশও ভুলুর মতোই ছিল। সবিতার কথাবার্তা ভালো না হলেও স্বভাব খারাপ ছিল না। এরপর গণেশ কাজে লাগতেই সে কাজ ছেড়ে দিয়েছিল। কখনো তার চাল চলনের জন্য কেউ কিছু বলতে পারিনি। দোষের মধ্যে ওই একটাই, তার অতিরিক্ত আদরেই ছেলেটা উচ্ছন্নে গেল। আর এরপর সে যাক, তোকে সবিতার কথা ভেবেই কাজে রেখেছিলাম, কিন্তু স্বভাব নষ্ট হয়ে গেছে তোর, সেটা স্পষ্ট বুঝতে পেরেও আর তোকে এ বাড়িতে কাজে রাখা সম্ভব নয়। ফুলি পা ছাড়ে না তবুও। হরনাথ বেতনে টাকাটা দিতে চাইলেও নেয় না ফুলি। একরকম নাছোড় বান্দার মতো লেগে থাকে। হরনাথের মন গলতে শুরু করলেও অনিতা দৃঢ় প্রতিজ্ঞ। অবশেষে ফুলি চোখ মুছে আস্তে আস্তে বলা শুরু করে, আমার স্বভাব নষ্ট হয়নি গো, আমি নষ্ট না কাকিমা। তবে হ্যাঁ, আমি মিথ্যে বলেছি তোমাদের এতদিন। আমার কোনো মামা নেই, আর মামার বাড়িতেও যাইনি আমি। হরনাথ আর অনিতা দুজনেই হতবাক হয়ে জিজ্ঞাসু চোখে তাকালেন ফুলির দিকে। ফুলি কান্না ভেজা গলায় বলে, আমি জেলে মার সাথে দেখা করতে যেতুম। বয়স্ক দুটি মানুষ হতভম্ব। ফুলি বলে চলেছে, আমি একটাই ভুল করেছি, আপনাদের মিথ্যে বলেছি। হরনাথ অবাক হয়ে জানতে চান, কিন্তু কেন? শাশুড়ির সাথে দেখা করতে যাবি, এটা মিথ্যে বলে যাওয়ার কি আছে বলতো? ভয়, ভয় গো কাকাবাবু, একটা ভয়ে সব সময় সিটিয়ে থাকতাম। এই ভয় থেকে আজীবন আমার মুক্তি নেই। কেমন আতঙ্কিত শোনালো কথাগুলো। অনিতা প্রশ্ন করলেন, কিসের ভয়? কি সব বলছিস ফুলি? কিছুই তো বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছিলাম না সেদিন কাকিমা। বিয়ে করে এনে অবধি এত মার মেরেছে আমাকে, এত মার খেয়েছি, এত মার, উফ, কোনো হুঁশ ছিল না আমার। রান্না করতে বসেছিলাম, তখনই এলো মাতালটা, টেনে হিচড়ে বিছানার দিকে নিয়ে যাচ্ছিল। বাধা দেওয়ার জানোয়ারের মতো লাথি ঘুষি, উফ। ছেলেটাও সব দেখে চিৎকার ছেড়ে আমার মুখে দেয়নি তখনও কিছু। মাথাটায় কি যেন হয়ে গেছিল হঠাৎ। হাতের সামনের চেলাকাঠটা তুলে জোরে তার মাথায় বাড়ি মারলাম। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েছিল সে। এরপর আরো কয়েক ঘা। একেবারে চুপ হয়ে গেছিল জানোয়ারটা। বলতে বলতে হাঁপাতে থাকে ফুলি। হরনাথ আর অনিতা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এসব কি বলছে ফুলি? জানেন, যখন হুঁশ হলো আমার, ততক্ষণে সব শেষ। আমার শাশুড়ি আমার সাথে কখনো ভালো করে কথা বলেনি, অথচ সেই ঘটনার পর কি মানুষ হয়ে গেল যেন। আমি তখন দিশেহারা, গলা শুকিয়ে গেছে, দুই চোখে ভয়। ভুলুকে বুকে চেপে বসেছিলাম।
আমি তো তাকে মারতে চাইনি, অথচ আমার সেই মুখোরা শাশুড়ি তখন আমার হাত থেকে চালাকাঠটা কেড়ে নিয়ে বলে উঠল, এই কথা শুধু আমি জানি আর